রাস্তার দুধারে রয়েছে বড় বড় হরেক রকমের গাছ, বিশেষ করে নারিকেল গাছ, জমিন জুড়ে ছোট ছোট সবুজ ঘাস। এদিকটায় পাখিদের কিচির মিচিরও বড্ড বেশি। রোদটাও তেমন তীক্ষ্ণ নয়, আরাম বোধ হচ্ছে বেশ। বাতাস হামলে এসে ছুঁয়ে দিচ্ছে তাদের। গাড়ির গতি বাতাসের স্পর্শের মাত্রা দ্বিগুণ করে ফেলেছে। অরুর শান্ত স্থির চুলগুলো এবার অশান্ত হয়েছে। ড্রাইভার তন্ময়কে মহা বিরক্ত করছে। তার মুখ বুক সবখানে চুলের ছড়াছড়ি, সুরসুর লাগছে মুখে। এতে ড্রাইভিংয়ে কনস্ট্রাকশনে বাধা সৃষ্টি করছে। এত এত মস্ত বড় অন্যায়, অথচ অন্যায়কারী ব্যক্তিটি বেশ আরামায়েশেতেই আছে। বাতাসের স্পর্শে শক্তপোক্ত কাঁধে মাথা রেখে তিনি গভীর ঘুমে তলিয়ে গিয়েছে পুনরায়। তন্ময় ঠোঁটে ঠোঁট চেপে সুরসুরি সহ্য করেই ড্রাইভ করে গেল। ড্রাইভার তন্ময়ের কনসেন্ট্রেশন ভাঙার মতন অবস্থার বুঝি শেষ নেই। অরুর গভীর ঘুম ভাঙল ঠিক ঘন্টা খানেক পর। তখন প্রায় 11:30। দ্বিতীয় দফায় তন্দ্রা ভাঙতেই আধমোজা চোখে চেয়ে শুধালো, কয়টা বাজে তন্ময় ভাই? তন্ময় এক পলক হাত ঘড়িতে চাইল, ফের চোখ তুলে আয়নাতে দৃষ্টি ফেলল। আয়নায় প্রতিচ্ছবি হওয়া মুখটুকু দেখে জানালো 11:35। জবাবে অরু নাক মুখে হুম ধ্বনি তুলল। আড়ামোড়া ভঙ্গিতে সোজা হয়ে বসলো। মাথা সহ কাঁধটা ব্যথা হয়ে গিয়েছে তার। কাঁধে মস্ত বড় বস্তা ছিল যেন। সমানে মাথাটা এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে ব্যথা দূর করবার প্রচেষ্টা। তন্ময় জিজ্ঞেস করলো, বেশি ব্যথা করছে? প্রশ্নটি বোধহয় অরুর ভালো লাগলো। ঠোঁটে মৃদু হাসি নিয়ে সে তড়িৎ প্রশ্নের জবাবে প্রশ্ন ছুড়ল, হ্যাঁ বললে কি মালিশ করে দেবেন? তন্ময় আশ্চর্য অথবা হতভম্ব হলো না, বরঞ্চ প্রশ্নটির জবাব সে কণ্ঠ খাদে নামিয়ে ভ্রু তুলে দিল। করতে দিবি? অরু বুঝি আসমান হতে জমিনে পড়ল। অবিশ্বাস্য হৃদয়ে আর বিস্ফোরিত চোখে চাইল তন্ময়ের মুখে। নির্বাক চোখে কয়েক মুহূর্ত দেখল এক চিত্তে। অদেখা হিসেব নিকেশ কষল যেন। তারপর ভদ্রভাবে দৃষ্টি ঘুরিয়ে ফেলল নিজের দিকের জানালার বাইরে। তন্ময় না চেয়েও সবটাই দেখল। গাল ভরে হাসল শব্দহীন ভাবে। হাসিটুকু মুখে লেগে থাকলো দীর্ঘ সময়। মেইন রোড পেরিয়ে গাড়িটা নির্জন রাস্তা ধরতেই অরু এ যাত্রায় মুখ খুলে বলল, খিদে পেয়েছে, গাড়িটা থামান, খেয়ে নেই আগে। তন্ময় সহমত হলো। তা মাথা দুলিয়ে বোঝালো। নিরিবিলি জায়গা দেখে গাড়ি থামালো। চোখের সম্মুখে দীর্ঘ জায়গা জুড়ে চাষের জমি। দুজন নেমে হাত মুখ ধুয়ে নিয়ে পুনরায় গাড়িতে উঠে বসলো। প্যাকড করা বাক্স থেকে একে একে সবগুলো বাটি বের করলো অরু। ঢাকনা খুলতেই ঘ্রাণে মম করলো চতুর্দিক। ঘ্রাণ টেনে নিয়ে খেতে শুরু করলো চটপট। ওর পছন্দের খাবারের বাটিগুলো রেখে অন্য সবে হাত বাড়ালো তন্ময়। যেসব মহানানীর পছন্দ নয় সেই সবই তার পেটে গেল। তৃপ্তি নিয়ে খাওয়া দাওয়া শেষ করলো। গাড়িটা পুনরায় স্টার্ট করবে এই সময় অরু বলল, কফি খেয়ে নেন আগে। অরু দুটো ফ্ল্যাক্স বের করলো। একটাতে তার জন্য চা আর একটাই গরম পানি। এই ফ্ল্যাক্সে 12 ঘন্টা পানি চা গরম থাকে। যখন গরম পানি ঢাললো মগে তখন রীতিমতো টকবক করে ধোয়া উঠছিল। ওয়ান টাইম কফির প্যাকেট ছিঁড়ে মগে ঢেলে দিল। চামচ দিয়ে নেড়েচেড়ে এগিয়ে ধরলো। তন্ময় স্থির চোখে এই ব্যস্ত অরুকেই দেখছিল। এগিয়ে ধরা মগটাই এ যাত্রাই নিল। অরু পিন পতন নীরবতায় নিজের চাটা নিয়ে খেতে ব্যস্ত। সে দিব্যি চা পান করতে নিয়ে মন্তব্য ছুড়ল, প্রকৃতির জাদু দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা। তন্ময় দ্বিমত করল না। কফিটা সে বেশ সময় নিয়ে খেলো। কফি এতটা অনুভব করে সে কখনো খেয়েছে বলে মনে হলো না। চট্টগ্রাম পৌঁছতে পৌঁছতে দুপুর গড়িয়ে বিকেল। শান্ত স্থির বিকেল বেলার আসমান জুড়ে তখন পাখিদের আসা যাওয়া চলছে। এদিক ওদিক নদী জলের দর্শন মিলছে। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা ধরেছে তাদের গাড়ি। এতক্ষণ যাবৎ বন্ধ করে রাখা ফোনটা তন্ময় এ যাত্রায় খুলতে
মুহূর্তেই একের পর এক মিসড কলের উচ্চ ধ্বনিতে মুখরিত গাড়ির ভিতরটা। লাস্ট মিসড কল এসেছে ম্যানেজার সুমন থেকে। তন্ময় তাকেই কল ব্যাক করলো সর্বপ্রথম। ব্লুটুথ কানে গুঁজলো, ফোনটা হুইলের পাশে রেখে সড়ক পথে দৃষ্টি ফেলল। রেডিসন ব্লু হোটেলটি অদূরেই, তারা প্রায় পৌঁছে গিয়েছে। ম্যানেজার সুমন এক রিংটোনেই কল রিসিভ করেছে। তন্ময় জানালো তারা পৌঁছিয়েছে। সে কোথায়? সুমন প্রত্যুত্তরে জানালো সে হোটেলেই, পার্কিং এরিয়াতে এক্ষুনি আসছে। গাড়িটা মডার্ন রাজকীয় রেডিসন ব্লু এর দোরগোড়া হয়ে সদর দরজা পেরিয়ে ঢুকলো। পার্কিং এরিয়াতে আসতেই মিনিট খানেক লাগলো। দেখা গেল সুমনকে, যে ইতিমধ্যেই দাঁড়িয়ে, গায়ে সাদা রোব পরে আছে, পায়ে সাদা স্লিপার্স। অরু এভাবে তাকে দেখে হেসে ফেলল। হাসিতে দুলছে তার শরীর। গাড়ির ভেতরে বসেই হাসতে হাসতে শুধালো, আঙ্কেল, এভাবে চলে এসেছেন যে? সুমন বেশ লজ্জা পেয়েছে, লজ্জায় হাঁসফাঁস করছে। মাঝবয়সী তার এহেন পোশাক মানাই নাকি? সে তো ভেবেছে স্যার আসবে রাতে। সারাদিন অপেক্ষা করে যখন দেখলো আসছে না, তাই কেবলই গোসল নিতে গিয়েছিল। ভেবে রেখেছিল গোসল সেরে নরম বিছানায় টানটান হয়ে একটি গাঢ় ঘুম দেবে। কে জানতো তার গোসল নেবার সময়টাতেই চলে আসবে। দীর্ঘশ্বাস ফেলে লজ্জা সংকোচ সরিয়ে এগুলো সে। লাগেজ বের করলো। তন্ময় গাড়িটা পার্ক করে বেরুলো। চাবিটা সুমনের হাতে ধরিয়ে দিল। অরু নিজেও বেরিয়েছে এ সময়। সুমনকে দেখে মিটিমিটি হাসছে। ভালো আছেন আঙ্কেল? আপনাকে কিছুদিন না দেখে মনে হচ্ছে আরও ইয়াং হয়ে গিয়েছেন। সুমন আর চোখে তন্ময়ের মুখ দেখে ভদ্রসভ্য গলায় রয়ে শয়ে বলল, আলহামদুলিল্লাহ। তন্ময় লাগেজ একটা ডান হাতে টেনে নিয়ে বাম হাতে অরুর হাত ধরল। নিজের সাথে তালে তাল মিলিয়ে নিতে নিতে সে সুমনের সঙ্গে কথায় ব্যস্ত। রিসেপশনে এসে অনলাইন বুকিং দেখাতে হলো। চাবি হাতে তাদের সঙ্গে একজন লেডিস এলো। তৃতীয় তলায় তাদের স্যুট, সেখানে পৌঁছে দিয়ে গেল। চাবি হাতে ঢুকলো তারা বিলাসবহুল স্যুটের ভিতরে, যেখানে ফ্লোর হতে সিলিং ধরে উইন্ডোজ। লাক্সারিয়াস স্যুট এই নামেই সম্বোধন করা হয় রেডিসন ব্লু এর এই রাজকীয় ঘরটিকে। দুটো বেডরুম সঙ্গে অ্যাটাচড বাথরুম, সাথে বিভিন্ন সুযোগ সুবিধাও রয়েছে। চারপাশের এক একটি উইন্ডোজ জমিন হতে সিলিং পর্যন্ত হওয়ায় শহুরে ব্যস্ত পথঘাটের দেখা মিলছে অবলীলায়। পশ্চিমের জানালার সামনে দাঁড়ালে চোখে এসে ধরা দিচ্ছে পরিষ্কার চকচকে নীল পানির সুইমিং পুল। তন্ময় একা এলে সাধারণভাবেই দুটো রুম বুকড করে। একটিতে সে এবং অন্যটিতে তার ম্যানেজার সুমন থাকে। তবে অরু যেহেতু সঙ্গে এসেছে, স্যুট নেওয়াটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। ও একা একটি রুমে থাকতে পারবে না, ভয় পাবে। আবার সে ওকে একা একটি রুমে দিয়েও শান্তি পাবে না, মন আনচান করবে। নিশ্চিন্তে ঘুমোতে পারবে কিনা সন্দেহের বিষয়। আবার একই স্যুটে থাকাটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এভাবেই সে অত্যন্ত অধৈর্য হয়ে গিয়েছে। আজকাল নিজের ওপর তার বিন্দুমাত্র আস্থা নেই। ভীষণভাবে সে অরুকে ভয় পায়। ভয় পাই ওর এক একটি ভাবভঙ্গিকে। ওর শরীরের এক একটি অঙ্গ অনিচ্ছুকভাবেই তাকে জানিয়ে দেয় ওর মতামত। ও ঠিক কি চাচ্ছে, ও ঠিক কি ভাবছে, এতে বরাবরের মতন 101 ডিগ্রিতে উঠে আসে তন্ময়ের শরীরের তাপমাত্রা। এই যাত্রায় তার মনে হচ্ছে মোস্তফা সাহেবের দুশ্চিন্তা অযথার্থ নয়। ভদ্রলোক সঠিক পথেই সন্দেহের বাণ ছুঁড়েছেন। তন্ময় অনুতপ্ত বড়। তার উচিত হয়নি অরুর মুখ দেখে গলে যাওয়া, গলে গিয়ে ওর কথা শোনা। আরও উচিত হয়নি আগুনকে আপ্যায়নের সঙ্গে ঘরে তোলা। ফোরকাস্ট জানাচ্ছে রাত 7টা ধরে বৃষ্টি হবে, সম্ভাবনা 89%। তীব্র আকাশ ইতিমধ্যেই ঢাকঢোল পিটিয়ে জানাচ্ছে সে দৃঢ়ভাবে দুঃখিত। যে কোনো সময় অঝরে কেঁদে ভাসাবে নগরীয়। বাইরে বাতাস ছুটেছে প্রবল বেগে। অরুণচণ্ডী হয়ে তাণ্ডব শুরু করেছে গাছেদের দলবল। খণ্ডে খণ্ডে বিভক্ত কালো মেঘ আধারে আসমান জুড়ে। ভাগ্যক্রমে তারা ভোরের দিকে রওনা হয়েছিল, তাই তো সন্ধ্যার আগেই হোটেলে উঠতে পেরেছে। না হলে আজ বৃষ্টির মধ্যেই আটকে পড়তে হতো। অশালীন অপ্রস্তুত কাপড়ে আবৃত সুমনকে দেখে অরু মিটি মিটি হাসছে। আধারে আসমান জুড়ে ভাগ্যক্রমে তারা ভোরের দিকে রওনা হয়েছিল।
তাই তো সন্ধ্যার আগেই হোটেলে উঠতে পেরেছে, না হলে আজ বৃষ্টির মধ্যেই আটকা পড়তে হতো। অশালীন অপ্রস্তুত কাপড়ে আবৃত সুমনকে দেখে অরু মিটি মিটি হাসছে। হেসে হেসে সে এটা ওটা নিয়ে নানান প্রশ্ন করে যাচ্ছে। তন্ময় সেই হাসি মুখটুকু খেয়াল করে ভ্রু তুলে তাকালো সুমনের দিকে। অসন্তুষ্টি তার মুখ জুড়ে লেপ্টে। ভদ্রলোককে মাথা থেকে পা পর্যন্ত দেখে ভ্রুদয় কুঁচকে বসলো। নির্বিকার ভঙ্গিতে বলল, লাগেজ রাখুন, আপনি গিয়ে আগে কাপড় চোপড় চেঞ্জ করে ফেলুন। সুমন যেন এতক্ষণ যাবৎ এই আদেশের আশাতেই ছিল। প্রাণ পাখি হাতে পেয়েছে এমন ভঙ্গিতে জি উচ্চারণ করেই ছুটে বেরিয়ে গেল। অরু তার যাওয়ার ভঙ্গিমা দেখে এবার উচ্চস্বরে হেসে উঠল। এত প্রাণবন্ত হাসির মানে কি? এমন ছোট বিষয়ে এত হাসার কি আছে? তন্ময় বুঝে পেল না ওর অষ্টাদশী মস্তিষ্ক। ওর প্রফুল্লতাকে এড়িয়ে সে শুধালো। কোন বেডরুম চাই? এহেন প্রশ্নের সম্মুখীন হতেই অরু থমকালো, বিমূঢ় হলো, যেন এই প্রশ্ন আশা করেনি। তাহলে কি আশা করেছিল? তারা একই রুমে শোবে? তন্ময় নিজের লম্বা নাক অপ্রস্তুত ভঙ্গিতে ছুঁল। নিজের অশালীন ভাবনা চিন্তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অন্যদিক দৃষ্টি ফেলে পুনরায় একই প্রশ্ন করল। অরু ঠোঁটে ঠোঁট টিপল, বোধহয় কিছু অদেখা হিসেব নিকেশ কষছে। কষাকষি শেষ করে ছুটল বেডরুম দুটো দেখতে। বিচক্ষণ নজরে ঘুরে ফিরে রুম দুটো দেখে সে বারান্দাযুক্ত বেডরুম বেছে নিল। তন্ময় বোঝবার ন্যায় মাথা দোলালো। হাতের সামনে পাওয়া লাগেজটি টেনে নিয়ে পরিত্যক্ত বেডরুমে ঢুকলো। দরজা লাগালো তড়িৎ, লম্বাটে শ্বাস ফেললো। নীরবতায় অশান্ত মস্তিষ্ক শান্ত হলো। গিয়ে দাঁড়ালো নীল কাচের জানালার সম্মুখে। বাইরেটা কিছুক্ষণ নিশ্চুপ দেখলো। ঘড়ির কাঁটা ঘুরছে 5:30। গোসল নেওয়া প্রয়োজন একটু, এতে আরাম বোধ হবে বেশ ভেবেই লাগেজটি গোছানো শুভ্র রঙের বিছানায় তুলল এবং মুহূর্তেই খেয়াল করলো এটি তার লাগেজ নয়, মহারানী ভিক্টোরিয়ার লাগেজ। এমন জাঁকজমকপূর্ণ লাগেজ তার হয় কিভাবে? চোখ কোন দেশে রেখে এটাকে নিজের ভেবে এনেছে? চোখ বুজে তপ্তশ্বাস ফেললো আর এক দফায়। লাগেজ নিয়ে বেরুলো রুম ছেড়ে। অরুর রুমের দরজা আধ খোলা। ও কোনো কালেই নিজের রুমের দরজা লাগায় না। ও লাগায় না বিধায় তাকে সর্বদাই সতর্কতার সহিত দরজায় ছিটকানি তুলে রাখতে হয়েছে। এ যাত্রায় তন্ময় কেবলই হাত উঠিয়েছে দরজায় করাঘাত করবে বলে। সেই মুহূর্তেই অবিশ্বাস্য একটি দৃশ্য দেখে হাতটি স্তম্ভিত হলো। আশ্চর্য বনে গেল সে। মুখটা তার পর মুহূর্তেই নীল হয়ে এলো। অরু ইতিমধ্যেই তার লাগেজ খুলে ফেলেছে। হাতে ওর কালো বক্সার্স, অন্যভাবে বলতে গেলে তার আন্ডারওয়্যার, সেটিকে চোখের সামনে তুলে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। আশ্চর্য, এটাকে খুঁটিয়ে খুঁটিয়ে নিখুঁত চোখে দেখার কি আছে? তন্ময় ভাষাহীন হয়ে পড়ল। বিনা বাক্যে তৎক্ষণাৎ দরজা ঠেলে ঢুকলো। অরু আতঙ্কিত হলো। ওর হাত ফসকে মহামূল্যবান বস্ত্রটি ফ্লোরে পড়ে গেল। চমকেছে ভালোভাবেই, কেমন হাঁসফাঁস করছে। সেদিকে বেশিক্ষণ নজর রাখলো না তন্ময়। সে ঝড়ের গতিতে তুলে নিল বস্ত্রটি, সেটিকে লাগেজে ভরল। লাগেজের চেইন লাগিয়ে লাগেজ টেনে বেরিয়ে এলো। নিজের বেডরুমে ফিরে দরজা লকড করে ফেললো। কপালে আঙ্গুল ঘষে সে বিভ্রান্তিতে পড়ল। পুনরায় কঠিনভাবে অনুতপ্ত অনুভব করলো। আজকের রাতটা চোখের পলকে কেটে গেলে কেমন হয়? এখনই রাতটা কেটে যাক, যাক যাক যাক। কলিং বেল বেজে উঠেছে। তখন তন্ময় সবেমাত্র গোসল নিয়ে বেরিয়েছে। পরনে ট্রাউজার আর টি শার্ট। ভেজাটে চুলগুলো মুছতে নিয়েই তোয়ালে হাতে বেরিয়ে এসেছে রুম ছেড়ে। অরু দাঁড়িয়ে আছে অপ্রস্তুত হাবভাবে। তখনকার জন্যে লজ্জিত বোধ হয়, চোখে চোখ রাখছে না। ইতস্তত কণ্ঠে মিনমিনে সুরে বলল। সুমন আঙ্কেল এসেছেন হয়তো। তন্ময়ের হাসি পেল। ঠোঁটে ঠোঁট পিষে হাসিটুকু গিলে নিল সযত্নে। এক পলক ওই লজ্জিত মুখটুকু দেখে এগুলো দরজার দিকে। দরজা খোলার পূর্বে দেখে নিল কে এসেছে। বাইরে ম্যানেজার সুমন এবার ভদ্রলোক পরিপাটি পোশাকে তৈরি হয়ে এসেছে। তন্ময় দরজা খুলে দিল। সুমন প্রফুল্ল গলায় শুধালো। স্যার খেতে নামবেন নাকি? রুম সার্ভিস ডাকবো?
তন্ময় মাথা ঘুরিয়ে অরুর মুখপানে চেয়ে ভ্রু তুলে ইশারায় জানতে চাইল ওর মতামত। অরু ইঙ্গিত বুঝে ভেবে চিনতে নিজের মতামত জানালো। নিচে গিয়ে খেয়ে আসি, হোটেলটা ঘুরে ফিরে দেখা হয়ে যাবে। সুমন এতে খুশিই হলো, একসাথে খাওয়া যাবে। এভাবেই সে ভীষণ রকমের ক্ষুধার্ত। খুশি জাহির করতে উচ্চ কণ্ঠে বলে উঠল, চলো মামনি, তুমি তৈরি? অরু আঙ্গুল দেখিয়ে 5 মিনিট বুঝিয়ে ছুটল নিজের রুমে। তন্ময় ক্ষণিক সময় ধরে চেয়ে দেখল সুমনের মুখপানে। এতে সুমন ভরকালো, থমকালো। সে আবার কি করলো? বস এভাবে চেয়ে আছে কেন? অদ্ভুত। অরুর অরুর গুনে গুনে 6 মিনিট লাগলো। ওর হতেই 3 জন বেরুলো স্যুট ছেড়ে। সিঁড়ি বেয়ে পৌঁছলো খাবার পরিবেশনকারী জায়গায়। লম্বা করে এক একটি খাবার সাজিয়ে রাখা। ওরও ঝটপট প্লেট হাতে তুলে নিল। মন মতন যা ইচ্ছে একে একে তুলে নিচ্ছে প্লেটে। সুমন সে দৃশ্য দেখে ঢোক গিলল, খিদেটা পারল বলে। অন্যদিকে তন্ময় মেরুদণ্ড সোজা করে এক চিত্তে দাঁড়িয়ে। খিদে টিদে কি তার লাগছে না? বস নড়ছে না, প্লেট তুলে খাবার নিচ্ছে না। বসকে ফেলে সুমন তো পারছে না এগোতে। পারলে আগে আগে খাবার বেড়ে খেতে শুরু করত। যতই হোক টাকাগুলো তার বসের পকেট থেকে যাবে। লোভ সামলে দাঁড়িয়ে বলল। তন্ময় দেখছিল চঞ্চল অরুকে। সুমনকে খেয়াল করলো মিনিট খানেক পর। গলা পরিষ্কার করে বলল, খেয়ে নিন। সুমন ক্ষুধার্ত পেট নিয়ে ধৈর্যশীলতার পরিচয় দিল। স্যার আপনি? তন্ময় বিরস্ব মুখে বলল। আপনি খেতে শুরু করুন। সুমন আর ভদ্রতা দেখালো না, প্লেট হাতে ছুটলো খাবার নিতে। অরু ইতিমধ্যেই পছন্দের সব খাবার প্লেটে তুলে নিয়েছে। খাবারে ভর্তি প্লেটটা এগিয়ে এসে তন্ময়ের হাতে ধরিয়ে দিল। আরেকটি প্লেট নিয়ে এগুলো নিজের জন্য নিতে। ঘুরে ফিরে রাতের খাবার খেয়ে সুটে ফিরতে ফিরতে ঘড়ির কাঁটা ঘুরছে 11টা 30-এ। বাইরে তখন ছোড়ো তীব্র বর্ষণ। ওরু প্রধান ফটকে ঠিক বড় কাঁচের দেওয়ালের সম্মুখে দাঁড়িয়ে বাইরের উথাল পাথাল বৃষ্টি দেখছে মুগ্ধ নয়নে। বৃষ্টির প্রতি ওর অত্যাধিক প্রেম। বাজে রকম ভাবে ভালোবাসে বৃষ্টিকে। ওর চোখ কথা বলে বৃষ্টি দেখলেই। এই যে কেমন চিকচিক করছে কালো মণি যুগল। তন্ময় নির্নিমেষ চোখে অনেকটা সময় ধরে দেখল সেই দৃশ্য। সম্বহন হবার মতন গুড়ি গুড়ি পদচারণে এগুতে থাকলো ওরুর দিকে। কিছু কদম গিয়েই থমকালো হঠাৎ। মস্তিষ্ক নড়বড়ে হলো যেন। সজাগ হলো দৃষ্টি। ত্বরান্বিত পিছু ফিরে এলো। ওরু মুগ্ধ গলায় বলল, তন্ময় ভাই দেখুন, এখান থেকে কি সুন্দর দেখতে লাগছে সব কিছু। বৃষ্টির ভিন্ন রূপ নিয়েছে আজ। তন্ময়ের কপালের নীল রগ ফুলে ফেঁপে উঠছে। বুকের ভেতরটা কেমন যেন করছে। শিরা উপশিরা বেয়ে ঘাম ছুটছে। সে আলগোছে বিনা বাক্যে নিজের বেডরুমের দিকে পা বাড়ালো। অরু মাথা ঘুরিয়ে পুনরায় ডাকলো। তন্ময় ভাই। তন্ময় ঢোক গিলল। কণ্ঠ গম্ভীর করে ধমকের সুরে বলল, কয়টা বাজে? নিজের রুমে যা, এক্ষুনি গিয়ে ঘুমোবি। অরু কিং কর্তব্য বিমূঢ়। শান্ত শিষ্ট মানুষটা হঠাৎ করে চটে গেল কেন? আশ্চর্য। আরুর অভিমান হলো। অরুর অভিমান হলো। ধমক খেয়ে বৃষ্টি আর ভালো লাগলো না। মুখ বেঁকিয়ে হুড়মুড়িয়ে নিজের রুমে চলে গেল। ওর যাওয়া দেখে দীর্ঘশ্বাস ফেলল তন্ময়। ওর এতক্ষণ ধরে দাঁড়ানোর জায়গাটিতে সে এসে দাঁড়ালো। দৃষ্টিপট গিয়ে ঠেকলো রিমঝিম বর্ষণ মুখর নগরীয়তে। দীর্ঘ সময় একচিত্তে অন্যমনস্ক হয়ে দেখলো একইভাবে। পেছনে কারো অস্তিত্ব অনুভব করলো। মাথা একপাশে ফিরিয়ে চাইলো। ওরও ভ্রুদয় কুঁচকে দুগাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তন্ময় যেন ওর অভিমান দেখেনি, পূর্বের চেয়েও কঠিন গলায় ধমকে উঠল। বললাম না রুমে যেতে? রুম থেকে এক পা বেরোলে পা ভেঙে ফেলবো। যা ভেতরে। ওরুর চোখছোড়া মুহূর্তেই টলমল করে উঠল। রক্তিম হয়ে এলো। ফুলে ফেপে উঠল নাকের পাটা। তন্ময়ের চোখে চোখ রেখে সমান তালে চোখ রাঙিয়ে দৃঢ় কণ্ঠে বলল, যাব না। তন্ময় অসহায় ওর সামনে। দিশেহারা সে চোখ বুজে শ্বাস টেনে নিল। শ্বাসরুদ্ধকর হৃদয়ের বেগতিক অবস্থা অনুভব করলো। অরুর দিকে না চেয়ে সোজা নিজের বেডরুম ঘিরে এলো। দরজা লাগালো। বিছানায় বসলো দুপা ছড়িয়ে ছিটিয়ে। মাথাটা দুহাতে ঢেকে বসে থাকলো।
নিজেকে সমুদ্রের ন্যায় শান্ত করার ব্যর্থ প্রচেষ্টা। সেই মুহূর্তে হঠাৎ করেই উজ্জ্বল রুম আধারে ঢেকে গেল। এটাই বুঝি হওয়া বাকি ছিল। তার সঙ্গে কি মশকরা হচ্ছে? রাগে তন্ময়ের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। তার সব থেকে বড় ভুল হয়েছে চট্টগ্রামে আসা। হৃদয় আতঙ্কে উত্তেজনায় দুমড়ে মুচড়ে উঠছে। নিজেকে যে আটকে রাখবে তার উপায়ও যে নেই। ওরটা অন্ধকার ভয় পায়। তন্ময় দ্রুত উঠে দাঁড়ালো। অন্ধকারেই দরজা খুলে বেরুলো। অরুর ডাক ভেসে আসছে, ভয়ার্থ গলায় ডাকছে। তন্ময় ধীর স্বরে অশান্ত করতে জানালো, এই যে আমি। ভয় লাগছে? অরু যেন নিজের প্রাণ ফাঁকি হাতে ফিরে পেয়েছে। স্বস্তির শ্বাস ফেলে বলল, ফোনের ফ্ল্যাশ লাইট অন করেন না। তন্ময় ট্রাউজারের পকেট ছুঁয়ে অনুভব করে সেলফোন নেই, হয়তো রুমে আছে। সে অরুর আবছায়া দেখে বলে। দাঁড়া, নিয়ে আসছি। অরু চিৎকার করে ওঠে। না, একদম যাবেন না, আমি সঙ্গে যাব। তন্ময় অনুভব করে তার অঙ্গ প্রত্যঙ্গ পাথর বনে গিয়েছে। সচল মস্তিষ্ক এ যাত্রায় অসচল হয়ে এসেছে। ধরপড় করছে অন্তর, কাছ থেকে উপলব্ধি করছে অরুণ নিঃশ্বাস, ওর শরীরের মিষ্টি গন্ধটা। কোনো ফুলের ঘ্রাণ এটা? এত মাদকতাপূর্ণ সেই ঘ্রাণ নেশার মতন কাজ করছে, তাকে আকৃষ্ট করছে, তীব্রভাবে টেনে নিতে চাচ্ছে। তাকে নেশার সমুদ্রের গভীরে নিতে অরু এগিয়ে এলো কাছাকাছি, একদম পাশে। গা ছুঁই ছুঁই দুজনের। অরু আকুতি ভর্তি গলায় বলল, চলুন। তন্ময় যেন সেই কণ্ঠটি শোনেনি, একইভাবে দাঁড়িয়ে রয়েছে। অরু সন্দেহজনক গলায় ডাকে, তন্ময় ভাই। আধারে আবছায়ায় চোখে চোখ পড়ে দুজনের। তন্ময় গভীর চোখে অদেখায় দেখে অরুর থমকালো মুখ, অপ্রস্তুত বদন, হেলে দুলে কয়েক পা পিছু চলে যাওয়া। সেই মুহূর্তে তন্ময়ের মণিচোড়াতে শুধু প্রিয়তমার প্রতিচ্ছবি, প্রেয়সীর নেওয়া এক একটি ভাবভঙ্গি অবলীলায় কাজ করে বসল তার পা জোড়া, যা ইতিমধ্যে এগিয়ে যাচ্ছে নিজ গতিতে। যতক্ষণ না দেওয়ালে পিঠ ঠেকিয়ে অরু থেমেছে, ততক্ষণ সে এগিয়ে গিয়েছে। নিজের পেটানো শরীর দ্বারা ঢেকে ফেলেছে অরুর ছোটখাটো দেহ। পেশিবহুল হাত দুটো ঠিক ওর মাথার দোপাশে। আধারে আবছায়া মুখটা অনুভব করতে হাত বাড়ালো তন্ময়, ছুঁয়ে দিল ওর মুখ। শীতল হাতের স্পর্শে অরু কেঁপে উঠল, দেওয়ালের সঙ্গে পরিপূর্ণভাবে লেপ্টে গেল। ঢোক গিলল ছোট করে, মুখ খুলল কিছু বলার জন্য। তৎক্ষণাৎ তন্ময়ের আঙ্গুল এসে ঠেকলো তার ঠোঁটে, বড়সড় হয়ে এলো আরো চোখ জোড়া। তন্ময় বৃদ্ধা আঙ্গুল দিয়ে তার ঠোঁট চেপে ধরলো, মাথাটা নুইয়ে নিল সমান তালে। আধারে ক্ষুদ্র প্রচেষ্টা প্রেয়সীর মুখ দেখবার। ঘোর লাগানো কণ্ঠে সে বিড়বিড়িয়ে বলল, তোর ঠোঁট ছুঁয়ে আমি মরতেও রাজি। ওরও সেই অচেনা অজানা কণ্ঠে তীর তীর করে কেঁপে ওঠে, সংকীর্ণ হয় হৃদয়। পর মুহূর্তেই একজোড়া শীতল ঠোঁট চূর্ণ বিচূর্ণ করে তোলে তার পৃথিবী। জোড়ো বর্ষণের সমান তালে ঘনিষ্ঠ হতে থাকে ওষ্ঠদয়ের ছোঁয়া। নিবিড় স্পর্শের ঘোরে সবকিছু কল্পনা জল্পনায় আচ্ছন্ন যেন। সেই কল্পনার জগৎ ভেঙে একজোড়া পুরুষালী হাতটাকে নিবিড়ভাবে চাপটে ধরে, কানের কাছটাই ঠোঁট আনে, তার দেহের নড়চড় থামাতে গভীর কণ্ঠে বলে ওঠে, জান, নড়ে না প্লিজ। অরু মৃদুস্বরে গোঙালো, তীব্র প্রচেষ্টা করে চলেছে এই অসহ্যকর অনুভূতি হতে লুকোতে। তবে লুকোনো কি সম্ভব? আবেদনময়ী এই রাতের নির্জন আধারে ঘটিত অঘটন থামাতেই বুঝি ঘর আলোকিত হয়ে উঠল। বিদ্যুৎ যেমন আচমকা গিয়েছে, তেমন হঠাৎ করেই ফিরেছে। বিদ্যুতের সঙ্গে ফেরে তন্ময়ের ভাবনা চিন্তার বোধটুকু, সচল হয় মস্তিষ্ক। তার আবরণ শূন্য পেশি বহুল শরীরের নিচে চাপা পড়ে থাকা ফর্সা আধঢাকা দেহকানা বিদ্যুতের সাদা আলোতে এবার সুস্পষ্ট। অরুর মেধহীন কোমরে তার একটি বলিষ্ঠ হাত এখনো রয়েছে।
অন্যটি অরুর হাত দুটো শক্ত করে ধরে আছে, ওকে সম্পূর্ণভাবে দৃঢ়ভাবে নিজের কাছে বন্দি রেখেছে। বিড়াল ছানার মতন অসহায় অরু বিদ্যুতের আলোতে এবার লজ্জায় লাল হয়ে গিয়েছে, কান ধরে গলা রক্তিম হয়ে এসেছে। মুহূর্তেই তন্ময়ের উত্তেজনায় জর্জরিত শরীর অসাড় হয়ে আসে, এক ঝটকায় চাপটে বন্ধ করে নেয় দু চোখের পাতা। ব্যাকুলভাবে অনুভব করে অনুর কম্পমান অঙ্গ প্রত্যঙ্গ। বাইরে তখনও বর্ষিত হচ্ছে আদরকারী বর্ষণ। তন্ময় তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়, এক মুহূর্তের জন্যেও দাঁড়ায় না। অশালীনভাবে দ্বিতীয়বার না চেয়ে চোয়াল শক্ত করে চোখ মুখ বুজে কয়েক কদমে ঢুকে পড়ে নিজ কক্ষে। শব্দ করে দরজাটা বন্ধ করে। দরজায় সুঠাম পিঠ লেপ্টে ঠায় দাঁড়িয়ে রয়। হৃৎপিণ্ড তীর তীর করে কাঁপছে তখন। বুকের ওঠানামার গতি অস্বাভাবিক দ্রুত। ঘন ঘন শ্বাস প্রশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে নেবার অসীম চেষ্টা। এতটা অসহায় বোধ হয় এই প্রথম লাগছে তার। এমন একটি বিশ্রী রকমের কাজ করে সে পালিয়ে এসেছে। তার অরু নিশ্চয়ই কষ্ট পেয়েছে, ওকে ওভাবে ফেলে এসেছে ভাবতেই রাগে শরীরের সবটুকু উত্তেজনা হারিয়ে ফেলল। আজ যদি তার অধিকার থাকতো তাহলে কি অপরাধবোধ কাজ করত? এতটা দ্বিধায় আক্রান্ত হতে হতো হৃদয়কে? বাবাকে দেওয়া প্রতিশ্রুতিও সে রাখতে পারেনি। বিদ্যুৎ না ফিরলে সে কি করে বসতো? ভাবতেই শিরশির করে ওঠে মেরুদণ্ড। এত বড় একটি ধাপে সে চলে এসেছে। এই ধাপে পা রেখেও কিভাবে নির্লিপ্ত থাকবে, কিভাবে নিশ্চুপ রইবে? নিজেকে দমিয়ে রাখার রাস্তা তো আর নেই। তার পক্ষে আর নির্লিপ্ত থাকা সম্ভব নয়। পরিবারের সম্মতির পরোয়া করাও তার দ্বারা আর হবে না। যা হবে এবার তার ইচ্ছেতে, তার মতে। সারা রাত তন্ময় দুচোখের পাতা এক করেনি। সজাগ হয়ে চেয়ে রয় বাইরে। বৃষ্টি পোটলা পুটলি বেঁধে চলে যায়। কালো মেঘ সাদা হয়, চাঁদ ডুবে সূর্যোদয় হয়। সবটাই ঘটে তার চোখের সামনে। এ যাত্রায় ঘড়ির কাঁটা 7টায় থামে। তন্ময় ফোন হাতে তুলে নেয়, কল করে সুমনকে। সুমন গভীর ঘুমে আচ্ছন্ন তখন। ঘুম কি বসের চেয়ে বড়? একদমই নয়। সে তড়িৎ উঠে বসে, কল রিসিভ করে ফোন কানে তোলে। মুখ খুলে গুড মর্নিংটুকু শেষ করতে পারে না তন্ময় অধৈর্য কণ্ঠে শুধায়। আশেপাশে কাজী অফিস আছে? চমকে ওঠে সুমন, বিস্ফোরিত চোখে শূন্যে চেয়ে জিজ্ঞাসু সুরে বলে। কেন স্যার? তন্ময় থমথমে শক্ত গলায় বিস্ফোরণ ঘটানো কথাটি নির্বিকার ভঙ্গিতে বলে বসে। আমি এই মুহূর্তে বিয়ে করব, যা যা ব্যবস্থা নেবার নিতে হবে। কি কি প্রয়োজন বিয়ে করতে তার খোঁজ লাগান। কাজী অফিসের লোকেশন ট্র্যাক করুন সর্বপ্রথম। কাছাকাছি হলে ভালো হয়, যত দ্রুত সম্ভব তত ভালো। আপনি আমার কথাগুলো বুঝেছেন? সুমন কিং কর্তব্য বিমূঢ় হওয়ার কথা কি নয়? এর থেকে আশ্চর্যের বিষয় দুটো হয় না। মিটিং করতে এসে বস বিয়ে করতে চাচ্ছে। ও মাই গড! সুমন চিন্তিত বা ক্রুদ্ধ। এসব যদি পরে তার বড় বস জানে? সুমন সবচেয়ে বেশি ভয় পায় মোস্তফা সাহেবকে। এই কাণ্ডে যদি সে হাত লাগায় তার হাতই কেটে দেবে। কেটে দিলেই বা কি? ছোট বসের কথাও যে অমান্য করা সম্ভব নয়। সুমন গলায় তলোয়ার নিয়েই কোনো মতে শুধাতে চাইল। হঠাৎ এমন সিদ্ধান্ত কেন স্যার? কিছু কি হয়ে? তন্ময় অধৈর্যের সপ্তমে। ধৈর্য ফুরিয়ে গিয়েছে, অল্প অবশিষ্ট নেই। সে তাড়াহুড়ো গলায় বলল। কোনো প্রশ্ন না। বিয়ের আগে এই কথা যেন লিক না হয়। যা বললাম তাড়াতাড়ি করুন সুমন সাহেব। আই এম সিরিয়াস অ্যাবাউট দিস। সুমন ফোনের ওপাশে মাথা দোলায়। দ্বিতীয় প্রশ্ন করার সাহস করে না, কিন্তু মনে একটি প্রশ্ন রয়েই যায়। পাত্রীকে? মনে একজনের চেহারা ভেসে উঠেছে। সেই কি? ধরপড়িয়ে ওঠা বুক চেপে বলে। স্যার মাত্র আধা ঘন্টা দিন, সব কিছু অ্যারেঞ্জ করে ফেলবো। তন্ময় ফোন কান থেকে নামিয়ে বিছানায় ফেলে, গোসলে ঢোকে। গোসল সেরে বেরোয় বাথটব পরে। ভেজা চুলে দাঁড়ায় গ্লাসের সামনে। বাইরেটা উজ্জ্বল, খণ্ড খণ্ড শুভ্র মেঘ নীল আকাশ জুড়ে। স্বচ্ছ পানির সুইমিং পুল দেখা যাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে তৈরি হয়ে নেয়।
তৈরি হয়েই ফোন হাতে তুলে নেয়। পুনরায় কল করে সুমনকে। সুমন এক রিং হতেই রিসিভ করে। তন্ময় চটপট শুধায়। কত দূর? সুমন তড়িৎ জবাবে বলে, সব কিছু রেডি। ইভেন এই সাত সকালে কাজিনকে ধরে বেঁধে এনে কাজী অফিস খুলিয়েছি। আমি এখন হোটেলের সামনে আসছি। কয়েক মিনিট পর পরই বাজলো ডোরবেল। তন্ময় সেই মুহূর্তে বেরোলো, ঢোক গিলল, আর চোখে চাইতেও দেখলো অরু সোফায় বসে আছে। পিটপিট চোখে, লজ্জিত মুখে বারংবার চাইছে। অস্বস্তি ওর এক একটা হাব ভাব। তন্ময় দরজার দিকে যেতে যেতে আদেশ ছুড়ল, রেডি হ, আমরা এক্ষুনি বেরোবো। কোথায় যাচ্ছি এই প্রশ্ন মস্তিষ্কে নিয়েই ওরু মাথা দোলালো। মনের কুঠুরিতে থাকা প্রশ্নটি করার স্পর্ধা পেল না বোধহয়। চুপচাপ তৈরি হয়ে এলো কিছু মিনিটের মাঝেই। সুমন তৈরি হয়ে বেরোনো অরুকে দেখে আরও নিশ্চিত হলো। তার ধারণা বুঝি সঠিক হতে চলেছে। তবে দেখে শুনে যতটুকু বুঝলো ওরও কিছুই জানে না। নির্বোধের মতন চুপচাপ বসে আছে। নিত্যদিনের মতো চঞ্চলও আজ নেই। কিছু কি হয়েছে দুজনের মধ্যে? হলেও বা তার কি? সুমন নিজের ভাবনা চিন্তা তালাবদ্ধ করলো। এক চিত্তে গাড়ি চালাতে থাকলো। পেছনে বসেছে তন্ময় অরু। দুজনেই চুপচাপ ভদ্র সভ্যভাবে বসে। আজ কাজও তোলা। অরু বায়না ধরেনি কাজ নামানোর জন্য। আড়ষ্টভাবে বসে আর চোখে চেয়ে যাচ্ছে শুধু। তন্ময় সবটাই না দেখেও অনুভব করলো। কিছুক্ষণ পরে যেই কাহিনী ঘটবে সেটি কিভাবে মেনে নেবে অরু? ও কি ভয় পাবে? কাজী অফিসের সম্মুখে এসে থামলো গাড়িটা। তন্ময় বেরোলো প্রথমে। অপর পাশে এসে দরজা খুলে ধরলো অরুর জন্য। অরু বড় বড় চোখে কাজী অফিসের সাইনবোর্ড দেখছে। আশ্চর্য হয়েই বেরোলো সে। জিজ্ঞাসু চোখে চাইলো তন্ময়ের দিকে। সেই দৃষ্টি পরিপূর্ণভাবে অগ্রাহ্য করলো তন্ময়। অরুর হাত ধরে স্থির চিত্তে হাঁটা ধরলো ভেতরে। কাজী অফিসের ভেতরে দুজন ঢুকলো আনম্যারিড রূপে, বেরোলো ম্যারিড রূপে। অরুর গলায় সুন্দর গোলাপ ফুলের মালা, তন্ময়ের গলাতেও সেটি। নিজ হাতেই দুজন দুজনকে পরিয়েছে। সুমন এবং সুমনের বড় ভাই সহ চেনা পরিচিত কিছু মানুষও বেরিয়ে এসেছে পিছু পিছু। তারাই ছিল পরিবার হিসেবে। বিবাহিত অরু তখনও তাজ্জব। তন্ময় তাজ্জব অরুকে গাড়িতে বসিয়ে সুমন সহ বাকিদের উদ্দেশ্যে বলল, আজকের জন্য ধন্যবাদ। আনুষ্ঠানিকভাবে বিয়েটা হলে নিশ্চয়ই দাওয়াত পাবেন। সুমনের বড় ভাই রসিকতা সুরে বলল। মিষ্টি খেয়েছি, তাতেই হবে। তন্ময় মাথা দোলায়। সালাম জানিয়ে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। বিয়েটা বেশিক্ষণ প্রাইভেট রাখা গেল না। হাওয়ার গতিতে শেখবর শাহজাহান বাড়ি পৌঁছে গিয়েছে এবং সব কিছু নিস্তব্ধ হয়ে গিয়েছে ঠিক অরুর মতন। তন্ময় গাড়ি চালাতে চালাতে প্রশ্ন করল। বাসায় কি বলবি? অরু বোকার মতন শুধালো। কি বলবো? তন্ময় ধীর গলা শিখিয়ে পড়িয়ে নেবার ভঙ্গিতে জানালো। বলবি এই বিয়ে তুই স্বেচ্ছায় করেছিস, তোর ইচ্ছেতে সব হয়েছে। অরু পুনরাবৃত্তি করল। স্বেচ্ছায় করেছি, আমার ইচ্ছেতে হয়েছে। তন্ময় ভ্রু তুলে বলল। স্বেচ্ছায় নয় বুঝি? তুই কি আমাকে বিয়ে করতে চাসনি? আমাকে বিয়ে করার ইচ্ছে নেই? অরু ঘাবড়ে গেল। ভোরকে তোতলানো সুরে কোনো রকমে বলল। তা কেন হবে? তা নয়, আমি আমি চালাচ্ছিলাম। তন্ময় সন্তুষ্ট হলো খানিক। আদেশ দেবার মতন নির্দেশ দিল। এখনকার মতো থেমে থেমে নয়, ফ্রেশ কণ্ঠে ঝরঝর ভঙ্গিতে বলবি। তোতলানো চলবে না, বুঝেছিস? অরু না বুঝেও বুঝেছে বোঝাতে মাথা ঝাঁকালো। তন্ময় দীর্ঘশ্বাস ফেলল। তাকে আজ শাহজাহান মোস্তফা চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে নির্ঘাত। চাচ্ছু কিভাবে বিষয়টা নেবে তা নিয়েও শঙ্কিত সে। ভালোই ভালোই সকলে মেনে নিলেই হয়। বাড়ির ছেলে মেয়ে বিয়ে করে নিয়েছে নিজেদের মতন, পরিবার ছাড়া। এই বিয়ে কি হয়েছে? হয়নি। মোস্তফা সাহেব মানবেন না এই বিয়ে, কখনো না। আজ এই বাড়িতে তার ছেলে থাকবে, না হলে সে থাকবে। আপাত মস্তক একটা ফয়সালা হবে এবার। তিনি বৈঠক বসাবেন, মানুষ ডাকবেন, ছেলেকে বহিষ্কার করবেন।
এই মেয়ে ধরা ছেলের একটা শিক্ষা হওয়া দরকার। ফোনের ওপাশে সুমন কাঁপছে, ঠক ঠক করছে পা জোড়া। প্যান্টটা তার একটু ভেজা ভেজা লাগছে। অতি ভয়ে ভিজে গেল নাকি? হওয়ার সম্ভাবনা 101%। প্রচণ্ড ভয়ে তার গোপন এক চাপে। মাঝে মধ্যে দইটা সচরাচর আসে না, তবে একটা অনায়াসেই হয়ে যায়। যেমন এক হচ্ছে মানে হবে হবে ভাব। কপালেও বিন্দু বিন্দু ঘামের চিহ্ন। শার্ট ঘামে ভিজে গায়ে লেপটেছে। অপর পাশে দানবীয় কণ্ঠে তার মালিক এখনো চেঁচিয়ে যাচ্ছেন। এক একটা ধমকে কেঁপে উঠছে সুমন এবং তার হৃদয়। তোমাকে চাকরি থেকে আউট করব, গুলি করব, বন্দুকে বুলেট ভরে তোমার বুক ঝাঁঝরা করব। স্টপ ইট। মতিভ্রম হয়েছে, মনে নেই কি বলেছিলাম? আমার খেয়ে আমার পরে আমাকেই লাথি। আমার সামনে আর আসবে না, খবরদার। সুমনের বুক ধড়পড় করছে, কণ্ঠ খাদে নেমে এসেছে। মিনমিনে গলায় কোনো রকমে বলে, ছোট স্যার বলতে না কো। বাক্যটি পূর্ণতা পেল না। কঠিন মুখে মোস্তফা সাহেব আর এক দফায় শাসাতে শুরু করেছেন। স্টপ ইওর ননসেন্স। তোমাকে আমি পুলিশে দিব। শুনুন, আমার খেয়ে আমার পরে আমাকেই ধোকা দেওয়ার জন্য জেলখানাতে ঢোকার রিমান্ডে নিব। যত রকম মামলা দেয়া যায় দেবই। ইউ ওয়েট অ্যান্ড ওয়াচ। সুমনের আফসোস হচ্ছে, তার মোটেও উচিত হয়নি তন্ময়ের সঙ্গ নেওয়া, তার কথায় উঠবোস করা। বড় স্যারকে জানিয়ে দিলেই ভালো হতো। একুল ওকুল দুই কুলি সে হারিয়ে বসলো। তার এখন কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। চোখে জল আসছে না। বুকে ছোট ছোট চর মেরে হাহাকার করলো। সেই মুহূর্তে ফোনে মেসেজ টোন বেজে উঠল। ফোনটা ঝাপসা চোখের সামনে তুলল। অ্যাকাউন্টে 50,000 টাকা এসেছে। কিভাবে এলো? কে দিল? বড় বড় চোখে মেসেজটি কয়েকবার পড়ল। সেই সময় একটি মেসেজ এলো এয়ারটেল নাম্বার থেকে। তার জানা মতে এটি তন্ময়ের প্রাইভেট নাম্বার। ছোট মেসেজটি হচ্ছে, এনজয় ইউর ফ্রি টাইম সুমন সাহেব। বাবার সামনে দুদিন না গেলেই আপনার মঙ্গল। মেঘে ঢাকা মুখেতে এবার অলৌকিক সূর্যের দ্যুতি ছড়ালো। চ্যাপটানো ঠোঁটে মৃদু হাসির দর্শন মিলল। ছোট স্যারের নৌকায় চড়ে দুকুল হারিয়ে বসেনি। যাক, মিটিমিটি হেসে এসে ঝটপট মেসেজ করলো। ধন্যবাদ স্যার। তারপর স্ত্রীকে কল করলো। হাস্য উজ্জ্বল কণ্ঠে জানালো, আসতেছি আমি। আমার জন্য ঝাল ঝাল গরুর মাংস ভুনা আর সাদা পোলা রান্না বসাও। মোস্তফা সাহেবের চোয়াল শক্ত। তার চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না। গেলেও ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠবে নিশ্চিত। তিনি গম্ভীর মুখে গলগল পায়ে নিজের ঘর থেকে বেরিয়ে এসেছেন। লিভিং রুমের নরম সোফায় বসেছেন বিচারকের মতো। ইতিমধ্যেই শাহজাহান বাড়ির সবার নিকটে হাওয়ার গতিতে বিয়ের খবরটি পৌঁছে গিয়েছে। সকলেই জানে তন্ময় আর অরু 3 কবুল বলে বিয়ে করে ফেলেছে। এহেন সংবাদ শোনার পরে পরিবারের এক একটি সদস্যের এক এক রকম ভাবভঙ্গি, আকার ইঙ্গিত। যেমন জবেদা বেগমের কথাই বলা যাক। ভদ্রমহিলা ট্রে সাজাচ্ছেন। ট্রেতে দিয়েছেন মিষ্টি, 2 রকমের শরবত, কেকের 1 পিস টুকরো, 2টো টিস্যু। ছেলে মেয়েকে পরিবারের পরম্পরাগতভাবে আপ্যায়ন করার জন্য একেবারে প্রস্তুত তিনি। অন্যদিকে মুফতি বেগম লিভিং রুম থেকে কাচের সবকিছু সরিয়ে নিচ্ছেন। তার মতে আজ ভালো রকমের ঝামেলা বাঁধবে, তর্ক বিতর্ক ঝগড়াঝাটি হবে। তবে উইনার কে হবে মুফতি বেগম জানেন। তর্কে উইনার কে হবে মুফতি বেগম জানেন। কে উইনার হবে না তাও তিনি জানেন। যে উইনার হবে না সে লিভিং রুমে সব ভেঙে ফেলবে, এটিও জানেন। এর জন্যে আগে ভাগে সব সরিয়ে রাখছেন। মোস্তফা সাহেব কঠিন চোখে আপাতমস্তক ছোট ভাইয়ের বউকে দেখে নিলেন। শিরশির করে উঠল মুফতি বেগমের শরীর। মারাত্মক ভয় পেলেন, তবুও সরানোর অভিযান বন্ধ করলেন না। দুরু দুরু কম্পমান বুকে কাচের ফুলদানি চেপে আলগোছে চলে এলেন। রান্নাঘরে ফিরেই আটকে রাখা শ্বাস ফেললেন। বড় বাচ্চা বেঁচেছেন। আর চোখে দেখলেন ব্যস্ত জবেদা বেগমকে। নিচু গলায় সাবধান করলেন, এসব রেডি করছেন কি বকাঝকা খেতে ভাবি? ভাইয়া মারাত্মক রেগে যাবে। এসব সাজানো গোছানো ট্রে দেখলে তার হাই প্রেশার আরো হাই হয়ে যাবে। জবেদা বেগম চিন্তিত মুখে ফিরে চাইলেন। অনর্গল বলে গেলেন, এই জন্যই কি নিয়ম কানুন মানবো না? বিয়ে তো হয়েছে, তাই না?
এই বিষয় তো অস্বীকার করার মতন না। আর আমার ছেলেটা অকারণে নিশ্চয়ই এমন করেনি, কারণ আছে, ও আসলেই জানতে পারবো। মাত্রই রান্নাঘরে ঢোকা সাবিহা মায়ের কথাবার্তা শুনে মাথা দোলালো। সে তার মায়ের সাথে সহমত, তারও তাই মনে হয়। সে উদ্বিগ্ন কণ্ঠে জানালো, আজ বাদে কাল বিয়ে তো হবেই, কালকের বদলে আজই হলেই বাকি। আর ওরও ভাইয়াকে পছন্দ করে, বিড়াল ছানার মতো ভাইয়ার চারিপাশে ঘুরে ফিরে বেরিয়েছে। আকার ইঙ্গিতে সবসময় বুঝিয়েছে ও ভাইয়াকে পছন্দ করে, দুজন দুজনকে পছন্দ করে, যেহেতু বিয়ে হলে আরও ভালো হবে, তাই না? মুফতি বেগম সাবধান করলেন। ধীরে সুস্থে বল, বড় ভাইয়া শুনে নিলে তোর খবর আছে, বাড়িঘর ভেঙে ফেললেও ফেলতে পারেন। সাবধানখানা কাজে লাগলো। সাবিহা মৃদু ভয় পেল, কণ্ঠ নামালো, ফসুর ফাসুর করে আরো কিছু মন্তব্য ছুড়ল, তবে কথা শেষ করে গেল না। রান্নাঘর থেকে গেল, মায়ের সাথে ট্রে সাজাতে হাত বাড়ালো। সেই সময় রবির উপস্থিতি ঘটল। মেয়েটা দৌড়ে এসেছে, কপালে তার বিন্দু বিন্দু ঘাম। এসিতে থেকেও সে ঘেমে নিয়ে একাকার। গরম গরম আশ্চর্যজনক অবিশ্বাস্য খবরাখবর শুনেই বোধহয় এসেছে। প্রথমে সে বিশ্বাস করতে পারেনি, তবে বাসার হালচাল দেখে এবার বিশ্বাস করতে বাধ্য হয়েছে। আজ সাংঘাতিক কিছু ঘটবে বলে আশঙ্কাও করেছে। অন্যদিক সুমিতা বেগম দিশেহারা। অভদ্র মহিলার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে যেন। সে সিঁড়ি পথে ঘাপটি মেরে দাঁড়িয়ে, নড়চড় নেই। জবেদা বেগম দুবার ডেকেও সাড়া পেলেন না, বড় মাপের শক পেয়েছে। বাবার কথায় জবেদা বেগম যতটুকু জানেন, সুমিতা বেগম চাচ্ছিল তার ভাইয়ের ছেলের সাথে অরুর বিয়ে দিতে। তা কি আর সম্ভব? ওই লম্পটের কাছে তাদের মেয়ে দেবে? ইহু জন্মে নয়। আনোয়ার সাহেব অবুঝ বাচ্চাদের মতন চুপচাপ লিভিং রুমে এলেন। তার পিছনেই ওহি সাহেব। দুই ভাই মুখে কুলুপ এঁটে রেখেছেন। বড় ভাইয়ের হাবভাব দেখে মুখে কিচ্ছুটি জিজ্ঞেস করবার সাহস পেলেন না। নার্সারির বাচ্চাদের মতো ভাইয়ের পাশে এসে বসলেন। চোখ তুলে দুজন চাওয়া চাই করে নিলেন। হাবভাব বোঝার মিথ্যে প্রচেষ্টা আর কি। সবার চোখ অগোচরে সদর দরজার দিকে রয়েছে। দরজা দিয়ে এই বুঝি তন্ময় অরু ফিরবে। কান দুটো সকলের খাড়া। এই বোধ হয় গাড়ির আওয়াজ কর্ণগোচর হবে। গুনে গুনে ঘণ্টাখানেক সকলেই একই রকম ভাবে মূর্তি বনে রইল। টোর শব্দও নেই কোথাও। নীরবতা ভাঙল গাড়ির ধ্বনিতে। সেই ধ্বনিতে ধরপড়িয়ে ওঠে জবেদা বেগমের বুক। শান্ত স্থির সে নেই সাবিহাও। মা মেয়ে একবার চোখাচোখি করে নিল। সুমিতা বেগম নীরব দর্শক মাত্র, তার মস্তিষ্ক শূন্য। জবেদা বেগম ট্রে হাতে বেরোলেন সেই সময়। সজ্জিত ট্রেখানা স্ত্রীর হাতে দেখেই ফুলে ফেপে উঠলেন মোস্তফা সাহেব, যেন কেউ তার কাটা গায়ে নুনের ছিটে মেরেছে। উচ্চ কণ্ঠে ধুমকে সুরে প্রশ্ন ছুড়লেন, এসব কি? এগুলো দিয়ে কি হবে? জবেদা বেগম আমতা আমতা করলেন। জবাবে বলার মতন ভাষা খুঁজে পেলেন না। এগোনোর সাহসও সঞ্চয় করতে ব্যর্থ তিনি। জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলেন। আর চোখে দরজার দিকে তাকাতেই দেখলেন তন্ময় ঢুকছে। ঢুকতে ঢুকতে তন্ময় বলল, ওসব রাখো মা, পরে হবে। তন্ময়কে নির্বিকার দেখালো। হাবভাব সাধারণ, পায়ের গতি অত্যন্ত ধীর, অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে নিত্যকার তেজ, চোখ মুখ শীতল সমুদ্রের মতো স্থির। বলার উপায় নেই এই ছেলে সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে এসেছে। ছেলের হাবভাবে মোস্তফা সাহেবের প্রেশার দ্বিগুণভাবে বাড়ল যেন। আঙ্গুল তুলে কিছু বলতে গিয়েও পারছেন না। আশেপাশে কিছু পেলেনও না ফ্লোরে ছুঁড়ে মারার জন্যে। বুকটা চেপে ধরলেন। তন্ময় লিভিং রুমে পৌঁছে সোফায় বসলো আরামদায়ক ভাবে। আর চোখে এক পলক অরুকে দেখে নিল। মেয়েটা ইতস্তত ভাবে এগিয়ে আসছে, চোখ মুখ লজ্জায় নত। ওকে এমন বিশ্রী রকম পরিস্থিতিতে সে ফেলতে চায়নি, বাধ্য হয়ে করেছে। তার হাত পা বাঁধা পড়েছিল। দীর্ঘ নিঃশ্বাস টেনে নিয়ে নিজেকে প্রস্তুত করলো বাবা চাচাদের সামনাসামনি হওয়ার। হলোও তাই। বসতে না বসতেই মোস্তফা সাহেব শুধালেন, কি শুনছি আমি? তন্ময় মাথা তুলল, বাবার চোখে চোখ রাখলো, না বোঝার ভান ধরল। বিচিত্র ভঙ্গিতে ভ্রু দুলিয়ে বলল, কিভাবে বলবো তুমি কি শুনেছ? আমি তো পাশে ছিলাম না। দেখি বলো শুনি।
মোস্তফা সাহেব নিজেকে যথাসম্ভব শান্তশিষ্ট রাখার প্রচেষ্টা চালালেন। দাঁতে দাঁত পিষে বললেন, ফাজলামো করতেছিস তুই, নাকি বিয়ে করেছিস ওরুকে? তন্ময় সাবলীল গলায় বিন্দুপুরে চোখ মুখ খোলা রেখে মিথ্যেটা জানালো। জি, ও আমাকে ভালোবাসে, বিয়ে করতে চেয়েছে, তাই আমি করেছি। আমারও মনে হয়েছে আমার থেকে ভালো লাইফ পার্টনার ওর জন্য অন্য কেউ হতে পারে না। ঠিক তো অরু? আনোয়ার সাহেব সামান্য ভেবে একমত হলেন। তারও তাই মনে হয়। তন্ময়ের থেকে ভালো মেয়ে জামাই হতেই পারে না। তিনি মেয়ের সম্মতি জানতে চোখ তুলে তাকালেন। ওরও তন্ময়ের দৃষ্টি পেয়ে লজ্জায় আড়ষ্ট হলো। কোনো মতে মাথা দোলালো ক্রমান্বয়ে। ব্যাস মুহূর্তেই আনোয়ার সাহেব চিন্তামুক্ত হলেন। হেসে উঠলেন প্রফুল্ল গলায়। তবে হাসিটুকু বেশিক্ষণ স্থির থাকতে পারেনি। মোস্তফা সাহেব গম্ভীর কণ্ঠে ধমকে ওঠেন। বড় ভাইয়ের ধমক খেয়ে চুপ করে গেলেন আনোয়ার সাহেব। মোস্তফা সাহেব তন্ময়কে শক্ত চোখে দেখলেন। তারপর অরুর দিকে তাকিয়ে শুধালেন, ওরু, তুমি সত্যিটা বলবে? ওর শিখিয়ে পড়িয়ে দেওয়া কথা তোতা পাখির মতো বলবে না। আমি আছি তোমার পাশে, ও কিচ্ছু করতে পারবে না। বলো, ও তোমাকে জোর করেছে? অরু কেঁদে দেবে দেবে ভাব, ছোটখাটো শরীরটা কাঁপছে। জবেদা বেগম এসে জড়িয়ে ধরলেন ওকে। মোস্তফা সাহেব পুনরায় গম্ভীর মুখে শুধাতেই অরু ঠিকঠাক স্পষ্ট গলায় জবাব দিল। আমি স্বেচ্ছায় করেছি। তন্ময় মুগ্ধ হলো। তীর তীর করে কাঁপল তার হৃদয়। প্রফুল্লতায় ভরে গেল ভেতরটা। মাথা উঁচিয়ে তাকালো বাবার দিকে। মুখটা কালো হয়ে আছে মোস্তফা সাহেবের। অরুর কথা তিনি কানে তুললেন না। উল্টে আঙ্গুল তুলে ছেলের উদ্দেশ্যে বললেন, আমার বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মতো অপদার্থর এখানে স্থান নেই। তন্ময় সহজ সরল ভঙ্গিতে উঠে দাঁড়ালো। গম্ভীর মুখে গলা উঁচিয়ে পড়ল। অরু, চল। মোস্তফা সাহেবের চোখ জোড়া বড় বড় হয়ে এলো। চোখের মনি বেরিয়ে আসবে যেন। তিনি আতঙ্কিত গলায় প্রশ্ন ছুড়লেন। ও কোথায় যাবে? তন্ময় অসভ্যের চূড়ান্তে গেল। আমার বউ আমার সাথে যাবে না? উপস্থিত সকলেই হতভম্ব হলো। কিং কর্তব্য বিমূঢ় মোস্তফা সাহেব। সাবিহা রবিও মিটিমিটি হাসছে। আনোয়ার সাহেব মুগ্ধ হলেন। উঠে ভবিষ্যৎ মেয়ে জামাইকে বুকে জড়িয়ে নিতে চাইলেন। তবে তা বড় ভাইয়ের ভয়ে পারলেন না। হাসি মুখে শুধু চেয়ে থাকলেন। ইতিমধ্যেই মোস্তফা সাহেব দাঁড়িয়ে গিয়েছেন। আঙ্গুল তুলে মুখ খুলেও কিছুই বলতে পারলেন না। তন্ময় সুযোগে গা ভাসিয়ে আলগোছে সিঁড়ি ভেঙে ওপরে উঠে এলো। নিজের ঘরে ফিরে এসে আনমনে হাসলো। আজ আর দরজাটা লাগালো না। আধ ভেজানো রেখেই কিছু একটা খোঁজাখুঁজি শুরু করলো। শেলফের পেছনে পেল মাঝাকৃত একটি ছবির ফ্রেম। অরু আর তার এই ছবিটা পুরাতন। তখন অরু 10ম শ্রেণীতে পড়তো। ছবিটা তোলা হয়েছে তাদের ছাদে। অরু তার পাশে দাঁড়িয়ে তার পানে কেমন মুগ্ধ চোখে তাকিয়ে। তন্ময় মৃদু হাসছিল তখন। এমন সময় তোলা হয়েছে। তুলেছিল সাবিহা। ছবিটা এতটাই মনে ধরেছিল তন্ময়ের যে সে সময় নষ্ট না করে বন্ধুকে দিয়ে তৎক্ষণাৎ বের করিয়ে রেখেছিল। এতদিন লুকিয়ে রাখতে হয়েছিল, এখন আর লুকোতে হবে না। এটা এবার খুব শীঘ্রই তার রুম জুড়ে থাকবে। দেওয়ালে রাজত্ব করতে পারবে। ছবিতে থাকা বোকা মুখটা ছুঁয়ে তন্ময় বিড়বিড়িয়ে ওঠে। বাবার ভয় শঙ্কা কখনো সত্যি হবে না, আমি হতে দেব না। আমরা সারা জীবন ভালো থেকে সুখে থেকে দেখিয়ে দিব, কেমন? রাগে গড়গড় করছেন মোস্তফা সাহেব। বাড়ির লোকদের হাবভাবে রাগটা আরো বেশি করে মাথায় চড়ে বসেছে। বাড়ির একটা মানুষেরও মাথা ব্যথা নেই। সবাই এই বিয়েতে সম্মতি দিয়ে বসে আছে। আশ্চর্য, তাদের এমন পজিটিভ রিয়াকশন কেন হবে? নির্বাক না হয়ে এক একজন ঢাকঢোল পেটাতে তৈরি। তার ছোট ভাই আনোয়ার সাহেবের কথাই বলা যাক। সে দিব্যি ধেই ধেই করে নিচে কুদে রাজি তন্ময় অরুর বিয়েতে। উল্টে তিনি পারলে এখনই তন্ময়কে কোলে তুলে নাচতে শুরু করে দেন। হয়তো পারলে এলাকা জুড়ে মাইকিং করতে ছুটতেন। ছেলের সাথে এত এত বোঝাপড়া, এত কিছু, এত ঝগড়াঝাটি মোস্তফা সাহেব তাহলে কার জন্যে করলেন? দিন শেষে যার জন্যে তিনি করেছিলেন চুরি, সেই এখন বলছে সে চোর। সবাই ভালো মধ্যে মোস্তফা সাহেব হলেন কালো।
ভিলেন সেজে বসে আছেন। এসব ভেবেই সিংহের মতন গর্জন দিয়ে উঠছেন। তাকে দেখেই দুরু দুরু কাঁপছে জবেদা বেগমের অন্তরাত্মা। ভয়ে তিনি ছবথব হয়ে আছেন, চাচ্ছেন কোনো রকমে ল্যাটা মেরে শুয়ে পড়তে। চোখ বুজে ঘুমের দেশে পাড়ি দেবার ঢপ ধরলেন। ঘুমিয়ে পড়েছে দেখলে কি আর ডেকে তুলে চেঁচাবে? কখনোই না। সেই সূত্র ধরে তিনি বিছানার কাছটায় মাত্রই গিয়েছেন, অমনেই রাগিত সুরে মোস্তফা সাহেব স্ত্রীর উদ্দেশ্যে বলে বসেন। এ কি ছেলে তুমি আমায় দিলে? এর থেকে আমার কলিজা ছিঁড়ে খেয়ে ঢেকুর তুলতে। জবেদা বেগমের চোখ জোড়া ছোট ছোট হয়ে এলো তৎক্ষণাৎ। অগোচরে মুখ বেঁকিয়ে ভেঙচি কাটলেন। যে মানুষটা ছেলেকে একদিন না দেখলে ঘুমোতে পারে না, ছটফট করে বেড়ায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, তার মুখে এসব মানায়? নেহাত পক্ষে রেগে মেগে বলছে, সাত সকালে ঠিকই সব ভুলে বসবে। জবেদা বেগম বোঝানোর তাগিদে বলতে নিচ্ছিলেন। রাগ ঝেড়ে মুছে শুয়ে পড়েন, রাত অনেক হয়েছে। মোস্তফা সাহেব হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে গেলেন। লিভিং রুমে পৌঁছে বাড়ির প্রত্যেকটি সদস্যকে চেঁচিয়ে ডেকে আনলেন। ঘোষণা দিলেন অরু আর দোতলায় থাকতে পারবে না, ওকে নিচতলার একটি ফাঁকা রুমে ট্রান্সফার হতে হবে, আজ এবং এখনই। মোস্তফা সাহেবের কথা অমান্য করবার স্পর্ধা কার আছে? সে মুহূর্তেই আকাশ, সাবিহা, রুবি লেগে পড়েছে অরুর রুমের গুরুত্বপূর্ণ জিনিসপত্র ট্রান্সফার করতে। নিচতলার বাদিকের রুমে রাতারাতি ট্রান্সফার করা হলো বেশ কিছু জিনিসপাতি। মোস্তফা সাহেব সিঁড়ির পথে দাঁড়িয়ে থেকে বিচক্ষণ নজরে নিজ চোখে জিনিসপাতি ট্রান্সফারের কার্যক্রম দেখেছেন। আনোয়ার সাহেব একটিবার অবশ্য মুখ খুলতে নিয়েছিলেন। বড় ভাইয়ের কঠিন চোখের চাহনি দেখে চুপ করে গিয়েছিলেন পর মুহূর্তেই। একই ব্যাপারটা ঘটেছে তন্ময়ের সঙ্গে। সেও দোতলায় দাঁড়িয়ে অসহায় চোখে দেখছে এসব কাণ্ড কারখানা। কিছু যে বলবে সম্ভব নয়, এখন মুখ খুলে কিছু বললেই সর্বনাশ হবে। এভাবেই বাবাকে দেওয়া ওয়াদা সে ভঙ্গ করেছে। সেই বিষয়ে মোস্তফা সাহেব আপসেট ভীষণ। তন্ময় বুঝতে পেরেছে বলেই আর ঝামেলা করলো না। এক চিত্তে দেখলো অরুর ছোটখাটো দেহটা পুতুল হাতে সিঁড়ি বেয়ে নিচে নামছে, আর চোখে ফিরে ফিরে বারংবার কেমন করে চাইছে। মুখটা এইটুকুন হয়ে আছে, ওর মুখশ্রীতেই লেপ্টে আছে, ও যেতে চাচ্ছে না। তন্ময়ের ভারী মায়া লাগলো, ইচ্ছে করলো দৌড়ে গিয়ে ওকে বুকে পিষে নিতে। যত প্রকার আদর এই পৃথিবীতে এক্সিস্ট করে সব ওর ওপর ঢেলে দিতে হবে। অরুকে নিচতলার রুমে ঢুকতে দেখে কিছুটা শান্ত হলেন মোস্তফা সাহেব। স্থির চিত্তে উপস্থিত সকলের মুখমণ্ডলে চোখ বুলিয়ে বললেন, নিজেদের মধ্যে কোনো বিয়ে হয় না, পরিবার ছাড়া কিসের বিয়ে? পারিবারিকভাবে বিয়েটা না হওয়া অব্দি ওরও এখানেই থাকবে। তোর কি মতামত আনোয়ার? আপত্তি আছে? আনোয়ার সাহেব বড় ভাইয়ের তালে তাল মিলিয়ে সঙ্গে সঙ্গেই মাথাটা দুলিয়ে বোঝালেন, না, আপত্তি নেই, থাকতে পারে না। মোস্তফা সাহেব শেষবারের মতন ছেলেকে তেরছাভাবে এক মুহূর্ত দেখলেন। তন্ময়ও সমানভাবেই তাকিয়ে রইল। জন্মদাতা পিতাকে আর এক দফায় রাগাতে ভ্রু তুলল। দুই ভ্রু নাচিয়ে যেমন শুধাচ্ছে কি ব্যাপার স্যাপার। মোস্তফা সাহেবের মেজাজ মুহূর্তেই তুঙ্গে উঠল। তিনি আঙ্গুল তুলে উচ্চ কণ্ঠে বকাঝকা করে চলে যেতে উদ্যত হলেন। জবেদা বেগমও স্বামীর পিছনে চলে গেলেন। আনোয়ার সাহেব মৃদু মৃদু হাসছেন। মুচকি হেসে চোখ তুলে দোতলায় দৃষ্টি ফেলেন। তন্ময়কে এক পলক দেখে সিঁড়ি ভেঙে উপরে উঠে এলেন। তন্ময় এগিয়ে এসে সামনাসামনি দাঁড়ালো। দৃষ্টি তার নত, ভদ্র সভ্য তার ভাবভঙ্গি। আনোয়ার সাহেব হাত উঠিয়ে তন্ময়ের কাঁধে রাখলেন। তন্ময় দৃষ্টি নত রেখে বলল, অরুকে বোনের মতো আমি কখনো দেখিনি। মাফ চাচ্ছি চাচু, তোমার ভরসা আস্থা ভেঙেছি, তোমাকে ঠকিয়েছি। আনোয়ার সাহেবের ঠোঁটের রেখা প্রসারিত হলো। তিনি মোলায়েম পিতৃত্ব সুরে শুধালেন, বাবা, তোর কি অরুকে পছন্দ ছিল? তন্ময় মাথা ওঠালো। তার নিগুড়তম চোখ জোড়ার দৃষ্টির সম্মুখে দাঁড়ানো আনোয়ার সাহেবের চোখের মধ্যেখানে সে গভীর কণ্ঠে ঝরঝরে ভঙ্গিতে নির্দ্বিধায় বলল, পছন্দ প্রচণ্ড ছোট শব্দ হয়ে যায়, বড় সাধারণ শোনায়। আমি ওকে ভালোবাসি, ভীষণ রকমের ভালোবাসি চাচু।
আনোয়ার সাহেব দীর্ঘশ্বাস ফেলেন, বোঝবার ন্যায় মাথা দোলালেন, ফিচেল হেসে বললেন, যতটুকু বুঝলাম ওরও তোকে ভালোবাসে। মিয়া বিবি রাজি তো? কেয়া করেগা কাজী? তন্ময়ও এ যাত্রায় ঠোঁটে ঠোঁট টিপে হেসে ফেলে। আনোয়ার সাহেব নিভু নিভু গলায় বলেন, একটা মাত্র সন্তান আমার, তাও মেয়ে। সবসময় বেগে একটা মাত্র সন্তান আমার, তাও মেয়ে। সবসময় ভেবে রেখেছি একটা সময় আসবে যখন আমার এই আদরের টুকরাটাকে বিয়ে দিতে হবে। আমাদের ফেলে ওকে শ্বশুরবাড়ি যেতে হবে, তাদের মানিয়ে চলতে হবে। কেমন হবে তারা? আমাদের মতো কি আগলে রাখবে ওকে? ভালোবাসবে? পত্রিকা পড়তে বসলেই কত রকম নিউজ পড়ি আর আটকে উঠি, ভয় পাই। আমার মেয়েটা সুখে থাকবে তো? এতটুকু বলে একটু থামলেন আনোয়ার সাহেব। তার চোখ জোড়া তার লাল হয়ে এসেছে। ভেজা চোখ নিয়ে হেসে স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে বলে ওঠেন, এখন আর সেসব চিন্তাভাবনা নেই রে বাবা। খাঁটি রত্ন তুই, হাতের তলায় বড় হওয়া ছেলে আমাদের। তোকে চিনি জানি। আমার মেয়ের জীবনসঙ্গী হিসেবে তোর থেকে ভালো কেউ হতে পারে না, সম্ভব না। আমি ওকে তোর হাতে তুলে দিতে পেরে চিন্তামুক্ত থাকব। সারা জীবন মেয়েটাকে চোখের সামনে থাকবে, একই বাড়িতে। এই তো আমার শান্তি। তন্ময় প্রতিজ্ঞা দেবার মতন দৃঢ় কণ্ঠে জানায়। আমি অরুকে সুখে রাখবো, দেখে রাখবো সারা জীবন। পরদিন শাহজাহান বাড়ি শান্ত, বড় স্থির, যে যার মতন নিত্যকারের হাব ভাবেই রয়েছে। তন্ময় নিজেও নির্বিকার আগেকার ন্যায়। সদ্য বিবাহিত পুরুষ তাকে কোনো দিক দিয়ে লাগছে না। সে সকাল সকাল রোজকারের মতো অফিস ব্যাগ হাতে নিচে নেমে এসেছে। ব্রেকফাস্ট করে অফিস যাবে। ওরু ইতিমধ্যেই পরিপাটিভাবে উপস্থিত, উৎসুক নয়নে রান্নাঘরে ওকে ঝুঁকি দিচ্ছে। কি করতে চাচ্ছে ও আর এক আল্লাহ ছাড়া কেউ হয়তো বুঝবে না। তন্ময় গোপনভাবে এক পলক দেখল, খেয়াল করলো সুন্দর একটি ড্রেস পরেছে, সাদা আনারকলি, দু চোখে গাঢ় করে কাজল পড়েছে, দুই হাত জুড়ে সাদা কাচের চুড়ি। তন্ময় মুগ্ধ হলো। বেহায়ার মতো চেয়ে থাকতে চেয়েও নিজের দৃষ্টি অস্বাভাবিক ধৈর্য সহ নিয়ন্ত্রণে নিল। একই গতিতে হেঁটে এসে চেয়ার টেনে বসলো। ওর শব্দ শুনে তড়িৎ ফিরে তাকালো। তন্ময়কে দেখে জড়সড়ভাবে দাঁড়ালো। লাজুক ওর হাবভাব, কি সুন্দর নতুন বউয়ের মতো লজ্জা পাচ্ছে। আফসোস, তাদের অবস্থান অন্যদের থেকে ভিন্ন, না হলে হয়তো তারা এখন নিউলি ম্যারিড কাপল হতো। সুন্দর একটি দেশে হানিমুনে ছুটতো। খেতে বসে সকলেই ঘুরে ফিরে তন্ময় অরুকে আর চোখে কোন চোখে দেখছে। নির্বিকার থাকতে চেয়েও পারছে না কেউই। এই যে জবেদা বেগম বারংবার ওদের দেখছেন আর মিটিমিটি হাসছেন, একই অবস্থা সাবিহা, রুবি, দীপ্তর। সুমিতা বেগম আবার অন্যদিকে আগের চেয়ে তন্ময়ের পানে নজর বেশি দিচ্ছেন। 4 বার তিনি তন্ময়ের সামনে গিয়ে ওর পাতে রুটি তুলে দিলেন। এ যাত্রায় মুখ খুলে জিজ্ঞেস করে বসলেন, বাবা, আর কিছু লাগবো তোর? মুখে পরোটা গিলতে নিয়ে তন্ময় কেশে উঠল। বাড়ির ছেলে সে, সারা জীবন ডাইনিং থেকে নিজ হাতে নিয়ে খেয়েছে। কখনো প্রহীন প্রশ্ন করেননি সুমিতা বেগম, তাই অপ্রস্তুত হয়ে পড়েছে এক মুহূর্তের জন্যে। জবেদা বেগম ঠোঁটে ঠোঁট টিপে হাসি আটকে রেখেছেন। অরু ইতিমধ্যেই চেয়ার থেকে দাঁড়িয়ে পড়েছে। তড়িঘড়ি করে ব্যগ্র ভঙ্গিতে এক গ্লাস পানি এগিয়ে ধরে। এতে করে পরিস্থিতি আরো হাস্যকর হয়ে ওঠে। শব্দ করে হেসে ফেলে সাবিহা। মোস্তফা সাহেব গম্ভীরের চূড়ান্তে গিয়ে দাঁড়িয়ে পড়েন, গটগট পায়ে বেরিয়ে যান। সে যেতেই সবাই স্বতঃস্ফূর্ত তাই হেসে কুটি কুটি। সকলে কেন হাসছে তা তন্ময় বুঝলেও ওরও বুঝল না বোধহয়। বোকা চোকা চোখে দেখছে সবাইকে। তন্ময়ের চোখে চোখ পড়ে এবারে। নিগুড়ভাবে চেয়ে থেকে ধীর গলায় তন্ময় নিজ অজান্তেই বলে বসে, অফিস যাচ্ছি, আসি। কান সকলের খাড়া হয়েছিল। কথাটি কম বেশি সবার কর্ণগোচর হলো। দ্বিতীয় দফায় উচ্চস্বরে হেসে উঠল সকলে।
তন্ময় অনির্মিতভাবে ব্যাগ হাতে বেরিয়ে এলো দ্রুত পদচারণে। বাগানে পৌঁছে আটকে রাখা দীর্ঘশ্বাসটুকু ফেলবে তখনই খেয়াল করলো সম্মুখে মোস্তফা সাহেব দাঁড়িয়ে, যেন তার জন্যেই অপেক্ষা করছে ভদ্রলোক। বাবা ছেলের মধ্যে সেখানেই সেই মুহূর্তে দাঁড়িয়ে কিছু মুহূর্ত তর্ক বিতর্ক চলল। সেই তর্ক বিতর্ক থামলো আনোয়ার সাহেবের উপস্থিতিতে। মোস্তফা সাহেব এবং আনোয়ার সাহেব একসঙ্গে বেরিয়ে পড়েছেন। তন্ময় নিজের গাড়িতে উঠে বসেছে। গাড়ি স্টার্ট করেই বাহিরে চাইলো। ওরু এগিয়ে আসছে, সঙ্গে সাবিহাও আছে। ওদের আসতে দেখে কাঁচ নামিয়ে দিল। সাবিহা মিটমিট করে হেসে শুধালো, আমাদের সামনের পার্লারে নামিয়ে দিবা। তন্ময় ভ্রু তুলে জিজ্ঞাসু ভঙ্গিতে সাবিহা ডান চোখ টিপে রহস্যময় ভাবে বলল, ওরু নাক ফুরাবে? আশ্চর্য হলো তন্ময়। নাক ফুটো করবে হঠাৎ, সেটা কেন? তাও বিয়ের পর দিনই? সে খানিক ভেবে দেখলো দেশের মেয়েরা সাধারণত বিয়ের পরপর নাক ফুরিয়ে নেয়। এ যাত্রায় তার চকিত দৃষ্টি অরুতে পড়ে। অরুর কান দুটো রক্তিম, ও অন্য দিকে চেয়ে আছে। তন্ময় নিজেও কল্পনা জল্পনায় ব্যস্ত হয়ে পড়ে। অরুকে নাকফুল কেমন লাগবে? পরপর নিজের ভাবনায় মাটি চাপিয়ে গম্ভীর কণ্ঠে ধমকের সুরে বলে, নাক ফুরাতে হবে কেন? তাও এই সময় এসবের দরকার নেই, যা ভেতরে। এতটুকু বলে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাতে ফিরে লক্ষ্য করে ওরও নাক ফুরিয়েছে। খুব সুন্দর একটি ডায়মন্ডের নাকফুল পরে আছে। এই সাধারণ বিষয়টা ঝড় তুলল তার বুকে। ইচ্ছে করলো ছুঁয়ে দেখতে, চুমু খেতে। দারুণ সৌন্দর্যের প্রতীক হয়ে দাঁড়ালো ওই নাকফুল ওর মুখ জুড়ে। একদিন সুযোগ পেয়ে সে চুমুও বসিয়েছিল। তারপর এক একটি দিন